পঠন পাঠকের বন্ধু চ্যানেলে আজ আমরা পড়ব মোহাম্মদ নাজিম উদ্দিনের বিখ্যাত থ্রিলার উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এর চতুর্থ পর্ব। অধ্যায় 12। লুঙ্গির প্রান্তর দুটো দুহাতে ধরে হাঁটুর উপরে তুলে রীতিমতো দৌড়াচ্ছে আতর। ফালুর ঘরে যেভাবে ঢুকেছিল ঠিক সেভাবেই জানালা দিয়ে বেরিয়ে টিউবওয়েলের পাশ দিয়ে সোজা চলে যায় কবরস্থানের দক্ষিণ দিকে। বেড়ালের মতো নিঃশব্দে পালাতে পারেনি। একটা পুরনো কবরের উপর পা পড়তেই মাটি বেঁধে হুড়মুড়িয়ে পড়ে যায় সে। ওই কে কে? তার পড়ে যাবার শব্দ শুনে ঝুপড়ি ঘরের দরজার কাছ থেকে বাসখাই কণ্ঠটা বলে উঠছিল। টর্চের আলো ফেলছিল শব্দের উৎস আন্দাজ করে। আতর আর উঠে দাঁড়ায়নি, চুপচাপ কিছুক্ষণ শুয়ে থেকে ধোঁকা দেবার চেষ্টা করে, যাতে ফালু মনে করে শিয়াল কিংবা বাঘঠাস হবে হয়তো। কে না জানে গ্রামের কবরস্থানে এদের নিত্য আনাগোনা। কবর ঘুরে পচা গলার লাশ খেতে এদের জুড়ি নেই। আতরের ধোকায় কাজ হয়। গোর্খদোক তার উচ্চবাচ্য না করে কয়েক মুহূর্তের পরই একটা বড় সড়ো মাটির চাকা ছুঁড়ে ফেলে শব্দের উৎসের দিকে। ঢিলটা পড়ে আতরের খুব কাছেই। হারামজাদার নিশানা বলতে হবে। একটুর জন্য ওটা গায়ে লাগেনি। টর্চের আলোটা সরে যেতেই শুনতে পায় বিড়বিড় করে কেউ কিছু বলছে। তবে শেয়াল আর বাঘঠাসের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়া গালিগালাজগুলো আতরকে স্বস্তি এনে দেয়। গালাগালি থেমে যেতেই আস্তে করে উঠে দাঁড়ায় সে। অন্ধকারে পা টিপে টিপে কবরগুলো এড়িয়ে দক্ষিণ দিকে নেমে পড়ে। ওই জায়গাটা একটু নিচু, ঝোপঝাড় আর ডোবায় ভর্তি। উপায়ন্ত না দেখে লুঙ্গিটা হাঁটুর উপর তুলে কাদামাটিতে নেমে পড়ে সে। কবরস্থান থেকে একটু দূরে বিস্তর ক্ষেতের কাছে আসতেই জোরে জোরে দৌড়াতে শুরু করে। মহাসড়কে আসতেই দম ফুরিয়ে গেল আতরের। পথের পাশে থেমে একটু জিরিয়ে নিল। পায়ে কাদা লেগে থাকার কারণে এখনো লুঙ্গি হাঁটুর উপরে তুলে রেখেছে। অনেকক্ষণ বিরতি দিয়ে একটা দুটো বাস ট্রাক চলে গেলেও মহাসড়কে কোনো রিকশার দেখা পেল না। রাতের এ সময়ে টাউনে রিকশা পাওয়া কঠিন। এই সড়কে সারা রাত বসে থাকলেও পাবে না। একটু সামনে এগিয়ে সড়কের পাশে ডোবা থেকে পা দুটো ধুয়ে নিল। তারপর একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করল সে। সড়কের এক পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আতরের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরতে লাগলো। ফালুর ঘরে চৌকির নিচে চাদরে মোড়া জিনিসটা কি সত্যি সত্যি লাশের কঙ্কাল ছিল, নাকি ওটা তার মনের ভুল? না, সে নিশ্চিত ওটা মানুষের কঙ্কালই ছিল। কথা হলো, এই হারামজাদা নিজের ঘরের খাটের নিচে লাশের হাড্ডিগুড্ডি রেখে দিয়েছে কেন? আতরের মাথা আজ আর কাজ করে না। এই প্রশ্নের জবাব তার জানা নেই। এমনকি আন্দাজ করতে গিয়েও হিমশিম খেল। পালিয়ে যাবার তাড়না বোধ করলেও সফা কিছু করার আগেই দেখতে পেল বোবা দারোয়ান তার ডান দিক দিয়ে চলে গেল সরু প্যাসেজটার দিকে। সে মোটেও তার দিকে ছুটে আসছিল না। ভাগ্য ভালো, ঝোপের আড়ালে থেকে উঠে দৌড় দেবার আগেই বুঝতে পেরেছিল এটা। বোবা ভেতরের বাড়িতে চলে যাবার পর হাঁপ ছেড়ে বাঁচল সে। তবে নিশ্চিত হতে পারছে না মুস্কান জুবেরি কি আসলেই ঝোপের আড়ালে তার উপস্থিতি টের পেয়ে গেছে নাকি। যদি টের পেয়ে থাকে তাহলে এমন আচরণ করছে কেন? তবে এটাও ঠিক, আতর আলীর উপস্থিতি জেনে যাবার পরও মহিলা ঠিক এমনটাই করেছিল। কোনো রকম চিৎকার চেঁচামেচি করেনি। এবার তাকে অপ্রস্তুত করে দিয়ে মুস্কান জুবেরি টর্চ লাইট জ্বালিয়ে তার দিকে আলো ফেলল। ঠিক তার উপরে নয়, তবে তার থেকে একটু দূরে, ডানে বামে। ঝোপের আড়াল থেকে সফা স্পষ্ট দেখতে পাচ্ছে মহিলার ঠোঁটে মুচকি হাসি। গোর্খদক ফালু গর্তটা প্রায় ভরে ফেলেছে মাটি দিয়ে। দৃশ্যটা সে দেখতে পেয়ে একটু থেমে তাকালো ঝোপের দিকে। কিছু বলল মুস্কান জুবেরিকে। মহিলা মুচকি হাসি দিয়ে মাথা দুলিয়ে জবাব দিল। তবে কি বলছে সেটা এত দূর থেকে বোঝা যাচ্ছে না। কয়েক মুহূর্ত ভেবে সফা আর কোনো ঝুঁকি নিল না। বসা অবস্থায় আস্তে করে একটু পিছিয়ে গেল, তবে তীক্ষ্ণ নজর রাখল মুস্কান জুবেরির দিকে।
এভাবে আরেকটু পেছনে সরে গিয়ে উপর হয়ে থেকেই ঘুরে আস্তে আস্তে প্যাসেজটায় ঢুকে পড়ল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে দ্রুত পা চালিয়ে বাড়িটার পেছন দিকটার আঙিনার কাছে কাছে চলে গেল সে। মাত্র কয়েক গজ সামনে এগুতে চমকে গেল। অল্পের জন্য মুখ দিয়ে অস্পষ্ট একটি আর্তনাদ বেরিয়ে যাচ্ছিল প্রায়। কয়েক মুহূর্ত জমে রইল বরফের মতো। তার সামনে প্রায় 10 গজ দূরে পাকা আঙিনার উপর এক তরুণী বসে আছে। তার পাশে পিতলের থালা, তাতে কিছু খাবার আর পানি পাত্র। মৃদু চাঁদের আলোতে চকচক করছে ও দুটো। মেয়েটা বিন্দুমাত্র না চমকে পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। সফা ভরকে গিয়ে আস্তে করে কয়েক পা পিছিয়ে গেল। মেয়েটা অন্ধকারে তাকে চিনতে পারছে না, কিন্তু বোঝার চেষ্টা করছে। এক পা দুপা করে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সে। ভালো করে জানে এরপর কি হবে। মুস্কান জুবেরি যেটা করেনি, এই মেয়ে সেটাই করবে। তারস্বরে চিৎকার দিয়ে চোর চোর বলে চেঁচিয়ে উঠবে এখনই। কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা কিছুই করল না। গাছের আড়াল থেকে আস্তে করে উঁকি মেরে দেখল সফা। দৃশ্যটা তাকে বিস্মিত করল আরেকবার। আঙিনায় বসে থাকা তরুণী আপন মনে মাথার চুল বিলি কাটছে আর গুনগুন করে কোনো লোকজ গান গাইছে, যেন একটু আগে সে কিছুই দেখেনি। গাছের আড়ালে বিস্ময় ভরা দৃষ্টিতে চেয়ে রইল সে। টের পেল তার গা কাটা দিয়ে উঠছে। চোখের সামনে ভূত দেখলেও এতটা ভয় পেত কিনা সন্দেহ। এই বাড়িতে কি হচ্ছে এসব? এরা সবাই এমন কেন? তার এই ভাবনাটা বাধাগ্রস্ত হলো কারোর পায়ের শব্দে। চমকে পেছনে ফিরে তাকালো সে। দুই দেয়ালের মধ্যে যে প্যাসেজটা আছে সেখানে গিয়ে টর্চের আলোক রশ্মির আভা দেখতে পেল মুস্কান জুবেরি আসছে। কয়েক মুহূর্ত পরই ধীর পায়ে মিসেস জুবেরি বেরিয়ে এলো প্যাসেজটা দিয়ে। ডানে বামে কোথাও না তাকিয়ে সোজা চলে গেল বাড়ির দিকে। আঙিনায় উঠে ওই মেয়েটাকে কিছু বলল, কিন্তু সেটা বোঝা গেল না। মেয়েটা খাবারের থালা আর পানিপাত্র রেখেই চুপচাপ উঠে মুস্কান জুবেরির সাথে সাথে বাড়ির ভেতরে চলে গেল। ঝোপের পেছনেই বসে রইল সফা। গোরখোদক ফালু এখনো পুকুর পাড়ে আছে। সম্ভবত সেও চলে আসছে এক্ষুনি। তাই হলো। 2-3 মিনিট পরই ওখানে আলোর বন্যা বইয়ে দিয়ে বেরিয়ে এলো একজন। ফালুর এক হাতে সেই গ্যাসবাতি, অন্য হাতে গামছা। ওটা দিয়ে মুখে গলায় ঘাম মুছতে মুছতে জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এখন তার গায়ে একটা শার্ট চাপানো। সম্ভবত ওটা খুলে মাটি খোঁড়া আর ভরাটের কাজ করেছিল। কাজ শেষে আবার পরে নিয়েছে। ফালু ঝোপটা অতিক্রম করতেই হাঁপ ছেড়ে বাঁচল সফা। এখন জোর পুকুরটার পাশ দিয়ে এ বাড়ির বাইরে যাবার চেষ্টা করবে সে। তার ধারণা ওদিক দিয়ে অবশ্যই বের হবার কোনো রাস্তা আছে। হয়তো তাকে আবারও দেয়ালটা টপকাতে হবে। হাইজ্যাক বাতিটা আঙিনায় রেখে খাবারের থালার পাশে বসে হাতের গামছা দিয়ে মুখ আর গলা মুছতে লাগলো ফালু। পিতলের পানিপাত্রটা যেই না হাতে তুলে নিয়েছে গোরখোদক, অমনি লাফ দিয়ে উঠল সফা। তার ঘাড়ের উপর কিছু একটা পড়তেই শিরশির করে জ্যাকেটের কলারের ফাঁক গলে ঢুকে পড়ছে ভেতরে। নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারল না সে। গোরখোদক সঙ্গে সঙ্গে পাত্রটা রেখে ঝোপের দিকে তাকালো। তার চোখে মুখে বিস্ময়। ঘ্যাসবাতি হাতে নিয়ে মুখের কাছে তুলে ধরল সে। সফা লাফ দিয়ে উঠে তার শরীরটা মুচড়িয়ে ছোট্ট প্রাণীটার হাত থেকে মুক্তি পাবার চেষ্টা করল, কিন্তু পরক্ষণেই বুঝতে পারল একটা বড়সড় প্রাণী তাকিয়ে আছে তার দিকে। গ্যাসবাতির উজ্জ্বল আলোয় চোখ কুঁচকে ফেলল সে। ওই ওই, ওইখানে কে রে? চিৎকার দিয়ে বলেই গোরখোদক ফালু গ্যাসবাতিটা হাতে নিয়ে তেড়ে আসতে লাগলো তার দিকে। ইতর প্রাণীর হাত থেকে রেহাই পাবার চেষ্টা আপাতত বাদ দিয়ে দেয়ালের প্যাসেজটার দিকে প্রাণপণ ছুটে গেল সফা। সে জানে মারাত্মক বিপদে পড়ে গেছে। তার পেছনে ধেয়ে আসছে এমন একজন গোরখোদক যে আজরাইলের মৃত্যুর পরোয়ানার খবর আগেভাগেই টের পেয়ে যায়। কিন্তু এই মুহূর্তে নূরে সফার কাছে মনে হচ্ছে লোকটা স্বয়ং মৃত্যুদূত।
অধ্যায় ১৩। এতটা পথ হেঁটে এসে অনেকটাই ক্লান্ত আতর আলী। তার মাথায় কিছুই ঢুকছে না। হোটেল সাইমনের ম্যানেজারের কথা শুনে তার দিকে সন্দেহের চোখে চেয়ে আছে। এই সাংবাদিক নাকি অনেক আগেই হোটেল থেকে বের হয়ে গেছে, আর ফিরে আসেনি। ম্যানেজার অবশ্য জানে না ভদ্রলোক একজন সাংবাদিক। ঘণ্টাখানেক আগে সে নিজে একটা ভ্যানে তুলে দিয়েছে লোকটাকে। তাহলে আবার কোথায় গেল? এত রাতে সুন্দরপুরে একা একা ঘুরে বেড়াবে না। এখানকার কাউকে চেনেও না ওই সাংবাদিক। তাছাড়া রাতে এ সময় রিক্সা পাওয়া মুশকিলের ব্যাপার। কিন্তু ম্যানেজার যখন জানালো শহরের ওই ভদ্রলোক তার বাইসাইকেলটা নিয়ে গেছে, তখন চিন্তায় পড়ে গেল। বাইসাইকেল নিয়ে যাবে কোথায়? কি এমন জরুরি কাজ পড়ল যে হঠাৎ করে এত রাতেই বেরিয়ে পড়তে হলো? কয়েক ঘন্টা ধরে তার মাথায় একের পর এক প্রশ্ন এসে ভিড় করছে। জট পাকিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনোটারই জবাব পাচ্ছে না। ভেবেছিল ফালুর ব্যাপারে কিছু তথ্য দিয়ে সাংবাদিককে চমকে দেবে। সে যে আসলেই একজন ইনফরমার সেটা বুঝতে পারবে নূরে সফা। সুন্দরপুরের সব খবর তার কাছে আছে, এমন বদ্ধমূল ধারণাটি মারাত্মক হোঁচট খেয়েছে এই ডাইনি আর ফালুর কারণে। হারানো গৌরব ফিরে পাবার জন্য ভেতরে ভেতরে অস্থির হয়ে আছে। ম্যানেজারের দিকে তাকালো। তার উপস্থিতি মোটেও পছন্দ করছিল না লোকটা, তবে সাহস করে সেটা প্রকাশও করতে পারছে না। অবাক হলো না আতর। সুন্দরপুরের অনেক মানুষই তার সাথে এমন করে। ম্যানেজারের ডেস্কের সামনে একটা চেয়ারে বসে পড়ল সে। ঠিক করলো ওই সাংবাদিকের ফিরে আসার জন্য অপেক্ষা করবে। মানে, কাচুমাচু হয়ে বলল ম্যানেজার। সারাদিন ডিউটি কইরা একেবারে টায়ার্ড হয়ে গেছি, একটু ঘুমাইতাম। ঘুমান, সমস্যা কি? নির্বিকার ভঙ্গিতে বলল ইনফরমার। এক পায়ের উপর আরেক পা তুলে আরাম করে বসলো এবার। না মানে, এইটা তো শহরের হোটেল না, শায়দ খোলা রাখি না, 12টার দিকে বন্ধ করে দেই। ম্যানেজারের দিকে স্থির চোখে তাকিয়ে ডেস্কের পেছনের দেয়ালের ঘড়িটা দেখে নিল। 12টা তো এখনো বাজে নাই। আপনার 12টা বাজুক, আমি চলে যাবো। আতরের দ্ব্যর্থবোধক কথাটায় ঢোক গিলল ম্যানেজার। এই হারামজাদা মনে হচ্ছে সত্যি সত্যি তার 12টা বাজাতে এসেছে। আর কিছু না বলে চুপ মেরে গেল সে। লোকটার দিকে চকিতে চেয়ে মুচকে হাসল ইনফরমার। সুরত আলী তার হোটেলটাকে বেশ্যাপাড়া বানিয়ে রেখেছে। রাত গভীর হলেই শুরু হয় মজমা। এই ম্যানেজার যত গোবেচারা চেহারা করুকই না কেন, সে জানে লোকটা গভীর জলে মাছ, ডুবে ডুবে জল খায়। ব্যবসা কেমন চলতেছে? ম্যানেজার নিচু হয়ে কি যেন করছিল। আতরের প্রশ্ন শুনে মুখ তুলে তাকালো। এই তো, তেমন একটা ভালা না। বাঁকা হাসি দিল সে। কন কি, ফেরিগেটের খানকি পট্টি তো তুইলে দিছে। অন্ত আপনাকে বিজনেস ভালো থাকনের কথা। বিব্রত ভঙ্গি করল লোকটা। এটা খুবই ছোট্ট টাউন, এখানে ব্যবসা বাণিজ্য সবসময় মন্দা থাকে। শুনেন, আপনার একটা বুদ্ধি দেই। একটু সামনের দিকে ঝুঁকে বলল সে। খানকিপাড়ার ভুসকি মাগিগুলোরে বাদ দিয়া নতুন কিছু নিয়ে আসেন। ম্যানেজার অনিচ্ছা সত্ত্বেও তার দিকে চেয়ে রইল। আগের মতো তো আর যাত্রাপালা হয় না। যাত্রাপালার মাইয়েগুলা কাম কাজও পায় না, ওগুলোয় হোটেলে তুলেন, পিঁপড়ার মতো কাস্টমার আইব। ম্যানেজার কিছু বলতে যাবে, অমনি পুলিশের একটা জিপ এসে থামল হোটেলের সামনে। আতর আর ম্যানেজার দুজনেই জানালা দিয়ে বাইরে তাকালো। জিপ থেকে নামলো সাদা পোশাকের এক মাঝবয়সী লোক। ওসি সাহেব? বিস্মিত ইনফরমার দাঁড়িয়ে পড়ল। ম্যানেজারের দিকে তাকালো সে। লোকটা আবারও বিব্রত ভঙ্গি করছে। আপনি আগে কইবেন না ওসি সাহেব আইব? এই মুহূর্তে এরকম জায়গায় সুন্দরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুখোমুখি হতে চাইছে না। এমনিতে এখন ওসি সুনজরে নেই, তার উপরে এরকম জায়গায় দেখা হয়ে গেলে লোকটা কত না লজ্জায় পড়বে, তার চেয়ে বেশি রেগে যাবে তার উপর। না মানে, হাত তুলে ম্যানেজারকে থামিয়ে দিল সে। লোকটা এখন ডেস্ক ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। ওসি সাহেব কি দোতলায় যাইব? হ। আতর আর দেরি না করে গজরাতে গজরাতে সোজা চলে গেল
নিচতলার টয়লেট রুমের দিকে। জোর পুকুরের অপর পারে উঁচু টিভির নিচে লুকিয়ে আছে সফা। তার সারা শরীর চুলকাচ্ছে, ঘাড় থেকে পিঠ পর্যন্ত চুলকানির চোটে পুড়ে যাচ্ছে যেন। সম্ভবত ঝোপে থাকা কোনো ছ্যাঙ্গা কিংবা ওই জাতীয় কীট তার ঘাড় দিয়ে পিঠে ঢুকে পড়েছে। তুচ্ছ কীটটা এখনও তার পিঠের কোথাও লেগে আছে। তবে সফা হাত ব্যবহার করে জ্যাকেটের উপর দিয়ে এমনভাবে ওটাকে পিষে ফেলেছে যে ভর্তা না হয়ে যায়ই না। প্রাণীটা মরে গেলেও তার বিষ ঠিকই ছড়িয়ে দিয়েছে। সফার ইচ্ছে করছে জ্যাকেট আর শার্টটা খুলে সামনের পুকুরের পানিতে নেমে গোসল করতে, কিন্তু এ মুহূর্তে এটা কোনোভাবেই সম্ভব না। টিভির ঢালুতে উপুর হয়ে শুয়ে আছে সে। তার নজর পুকুরের ওপারে। গ্যাসবাতির আলোয় দেখতে পাচ্ছে জোড়া পুকুরটা আসলে দুটো পুকুর নয়, বরং ডিম্বাকৃতির বড় একটি পুকুর। তবে নারী পুরুষের ঘাট দুটোর মাঝখানে মোটা দেয়াল চলে গেছে পানির মধ্য দিয়ে বেশ কিছু দূর। ফলে ঘাটে গোসল করতে আসা নারী পুরুষদের মধ্যে এক ধরনের আড়াল তৈরি করা সম্ভব হয়েছে। সফার কাছে মনে হলো পুরুষ ঘাটটা ভেঙে চুরে আছে। ওটা হয়তো খুব একটা ব্যবহার হয় না এখন। একটু আগে যেখানে মাটি চাপা দেওয়া হয়েছে সেখানে গোরখোদক ফালু হাতের বাতিটা উপর দিকে তুলে ধরে আশেপাশে তাকাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে তাকে। সফা যেখানে লুকিয়ে আছে দূর থেকে সেখানেও দেখার চেষ্টা করছে, তবে গোরখোদক পা বাড়াচ্ছে না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করছে তার অবস্থান। এমন সময় বোবা দারোয়ান হন্তদন্ত হয়ে ছুটে এলো সেখানে। গোরখোদকের সাথে হাত নেড়ে ইশারায় কথা বলল সে। ঘটনা কি জানতে চাইছে। পুকুরের অপর পাড়ের দিকে আঙুল উঁচিয়ে দেখালো ফালু। সফা বুঝতে পারছে তাকে এখন সটকে পড়তে হবে, তবে অপেক্ষা করল এই দুজন এরপর কি করে সেটা দেখার জন্য। ওরা এদিকটায় আসতে নিলেই সে দৌড় দেবে, কিন্তু দৌড়ে যাবে কোথায়? ঘন অন্ধকারেও বুঝতে পারছে পুকুরের পূর্ব দিকে সামান্য একটু উঁচু জায়গার পরই বড়সড় জলাশয় আছে। সম্ভবত পানির ঠাঁই বেশি হবে না। সাঁতার দিয়ে গেলেও সেটা হবে বোকার মতো কাজ। আর পানির ঠাঁই কম হলে তো মহাবিপদ। এরকম জলাশয় দিয়ে দৌড়ে কতটুকুই বা যেতে পারবে? দুইজন তাগড়া যুবক ঠিকই ধরে ফেলবে তাকে। পুকুরের ওপারে সিদ্ধান্তহীনতায় পড়ে যাওয়া দুই যুবকের দিকে চেয়ে রইল সে। চকিতে বাম দিকে তাকালো। চাঁদের ম্রিয়মাণ আলোতে দেখতে পেল পুকুরের দক্ষিণ দিকে ঝোপঝাড়ের আধিক্য বেশি। বড় বড় গাছও রয়েছে প্রচুর। সম্ভবত ওখান দিয়ে এগিয়ে গেলেই ওই বাড়ি থেকে বের হওয়া যাবে। ঠিক এ সময় পুকুর পাড়ের টর্চ হাতে চলে এলো মুস্কান জুবেরি। তাকে দেখে বোবা দারোয়ান আর গোরখোদক ছেলেটা এগিয়ে গেল। দূর থেকে ওদের কোনো কথাই বুঝতে পারছে না সফা, এমনকি শারীরিক ভাষাও পড়তে হিমশিম খাচ্ছে। তবে ফালু আর দারোয়ান কেন তাকে ধরার জন্য এদিকে না এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সেটা তার মাথায় ঢুকছে না। সফাকে আরও বেশি বিস্মিত করে দিয়ে বোবা আর গোরখোদক চুপচাপ ভেতরের বাড়িতে চলে গেল। মুস্কান জুবেরি টর্চ হাতে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সেখানে। তার স্থির দৃষ্টি ঠিক সেখানে নিবদ্ধ যেখানে সফা লুকিয়ে আছে। তারপরে ঘুরে চলে গেল মহিলা। বলতে গেলে 5 মিনিটের মতো বিবশ হয়ে রইল সে। মুস্কান জুবেরি সহ এই জমিদার বাড়ির কারোর আচরণ বোধগম্য হচ্ছে না তার কাছে। এরা কি স্বাভাবিক মানুষ? ওরা বাড়ির ভেতর চলে যাবার পর শুনশান নীরবতা নেমে এলো জোর পুকুর পাড়ে। যেভাবে ছিল সেভাবেই পড়ে রইল সে, যেন ঘোরের মধ্যে চলে গেছে। তাকে যে এখন পিতৃপ্রদত্ত জীবনটা নিয়ে এখান থেকে পালাতে হবে সে খেয়াল নেই। তার ঘোর কাটল অদ্ভুত এক শব্দে। চমকে পেছনে ফিরে তাকালো। পেছনের জলাভূমিতে কিছু একটা নড়ছে। মাছ সম্ভবত। মুস্কান জুবেরি যে বিভিন্ন ধরনের কৃষিজ ফলনের সাথে জড়িত এটা সে জানে। খেতে শাকসবজি, ফলমূল আর পুকুরে মাছ চাষ করে। এমনকি নিজের বাগানের একপাশে ঔষধি গাছের সংগ্রহ তার রয়েছে।
বিপুল জমির প্রায় সবটাই কাজে লাগিয়েছে মহিলা। কিন্তু তার পেছনে যে প্রকৃতির জলাশয়টি আছে, ওখানে নিশ্চয়ই মাছ চাষ করা হয় না। এরকম মুক্ত জলাশয়ে মাছ চাষ করবে কোন বোকা? সে যতটুকু বুঝতে পারছে, পুকুরে মাছ চাষ করা হয়। তাহলে জলাশয় ওগুলো কি? সফা আস্তে করে ঢালু দিয়ে নিচে নেমে এলো। পুকুরের পেছন দিকটা বিবর্ণ নিচু জলাশয় চলে গেছে পূব দিকে। ক্ষয়িষ্ণু চাঁদের আলোয় ভালো করে তাকিয়ে দেখল, তার থেকে 10-12 হাত দূরে জলাশয়টি প্রায় 5 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিয়ে পুকুর পাড় থেকে আলাদা করা হয়েছে। রাতের অন্ধকারে প্রথম দেখায় ওটা চোখে পড়েনি। সেই কাঁটাতারের দিকে কয়েক পা এগিয়ে গেল সে। পানির মধ্যে যে জিনিসটা নড়াচড়া করছে, সেটা যেন উঠে আসছে কাঁটাতারের দিকে। একটু কুঁজো হয়ে ভালো করে দেখল, সঙ্গে সঙ্গে ভিমরি খেল সে। এগুলো কি? অধ্যায় 14। সুরত আলী 5 স্টার হোটেলের টয়লেটে কয়েক মিনিট থেকেই আতর আলীর বমি হওয়ার জোগাড় হলো। এই হোটেলের নিচতলাটি একদম সস্তা কাস্টমারদের জন্য, ফলে এখানকার সব কিছুই জঘন্য। মশার উপদ্রব যেমন, তেমনি টয়লেটের দুরবস্থা। সুরত আলীর ভাবসাব অনেকটা এমন, এসব না পোষালে একটু বেশি টাকা খরচ করে দোতলায় থাকো, কে মানা করেছে? সস্তার 3 অবস্থা। সুয়ারেস লাইন জ্যাম হয়ে আছে, হাগামতো সব জমে আছে প্যানে, তার উপর 3-4টা ব্যবহৃত কন্ডম ভাসছে। ওয়াক। নাক চেপে কয়েক মিনিট পার করে দিয়ে বেরিয়ে এলো বাইরে। এই সানমনে আর থাকা যাবে না, এমনকি এর বাইরেও নয়। ওসি সাহেব একটু ফুর্তি করতে এসেছে, তার ত্রিসীমানায় থাকার ইচ্ছা নেই আতরের। হাতে ঘড়ি নেই বলে হোটেল থেকে বের হবার সময় ম্যানেজারের ডেস্কের পেছনের দেয়ালে ঘড়িটা দেখে নিল। রাত 12টা বাজতে বেশি বাকি নেই, অথচ সাংবাদিক এখনও হোটেলে ফিরে আসেনি। তার কাছে ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। মনের একটা অংশ বলছে, এসব নিয়ে এত মাথা ঘামিয়ে কি লাভ? ওই সাংবাদিককে মাত্র 2 দিন ধরে চেনে, এরকম একজনের জন্য এত দুশ্চিন্তা করার কি আছে? আবার অন্য অংশটা খারাপ কিছুর আশঙ্কা করে কিছুটা উতলা হয়ে উঠেছে। নিজের বাড়িতে ফিরে যাওয়াটা তার জন্য কোনো ব্যাপারই না। এখান থেকে হেঁটে গেলে 5 মিনিটের পথ, কিন্তু সেখানে গিয়ে কি করবে? কে আছে তার জন্য? একা মানুষ। রাতের বেলায় ঘরে ঢুকলেই মনে হয় সে দুনিয়াতে সবচেয়ে একলা। সারাদিন এটা ওটা করে নিজের একাকিত্ব ভুলে থাকার জন্য। কিন্তু রাত খুবই নির্মম। তাকে সারা রাত নির্ঘুম রেখে জানিয়ে দেয় আদতে সে বড্ড একা। এমনিতেও সে রাত বিরাতে ঘুরে বেড়ায়, যতটুকু সম্ভব নিজের ঘরে ফিরে যাওয়াটা এড়াতে চায়। থানার সাথে ঝামেলা না হলে রাত 2-3টা পর্যন্ত পুলিশের সাথে কাটিয়ে দিত। মুরগি ধরা আর ডিম বের করার কাজে পার করে দিত সারাটা রাত। মুরগি ধরার কাজ না থাকলে অন্য কাজে ব্যস্ত থাকত। জুনিয়র এসআই কনস্টেবলদের সাথে ভাং খাওয়া, বাংলা মধ্যে চুর হওয়া, কখনো কখনো ফেরিঘাটের বেশ্যাপাড়ায় ঢু মারা, সবই করত। ভালো গাঁজা আর মদ পেলে পুরুষ মানুষের জন্য রাত কাবার করাটা কি আর কোনো কঠিন কাজ? তবে আতর একটা জিনিস কখনো খায় না, ফেন্সিডিল। হতে পারে সে খুবই নগণ্য মানুষ, তাই বলে কাশির সিরাপ খেয়ে নেশা করবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ থমকে দাঁড়ালো সে। সম্বিত ফিরে পেয়ে দেখল পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকছে। এত রাইতে কই যাও? ফিরে তাকাতেই রহমান মিয়া বলল তাকে, তুমি এত রাইতে কোত্থেকে আইলা? একটু অবাক হয়ে জিজ্ঞেস করল আতর। রহমান মিয়া সাধারণত রাত 10টার পরই তার চায়ের দোকান বন্ধ করে দেয়। অনেক সময় 11টা পর্যন্ত খোলা রাখে, কিন্তু কখনো 12টা পর্যন্ত নয়। গিয়েছিলাম একটু পুব পাড়ায়, তমিজের বাপটা আটকা মরে গেছে, হে আবার আমার জ্যাঠার সম্বন্ধী হয়। ও, আর কিছু বলল না আতর। এটা সে মাস্টারের বাড়ি থেকে ফেরার পথেই জেনেছিল। শহরের মানুষরা দেখলাম কানা রাইতে সাইকেল নিয়ে বাইর হয়েছে, এখন আবার তুমি এত রাইতে ঘোরাফেরা করতেছ, ঘটনা কি? সাইকেলের কথা বলাতে আতর ভুরু কুঁচকে ফেলল। সাইকেল নিয়ে কারে দেখছো?
ওই তো একটু আগে তোমার ওই শহরের লোকটারে সাইকেল চালায় যাইতে দেখলাম। প্রথম তো চিনবারই পারি নাই, পরে মুখটা দেখে চিনবার পারলাম। ইনফরমারের মনে আর কোনো সন্দেহ রইল না, রহমান মিয়া নূরে সফাকে দেখেছে। আমি দোকান বন্ধ করে তমিজের বাপের খবরটা দিতে গেছিলাম মোসলেখার ব্যাপারীরে। ওগরে খবর দিয়ে ফিরে আহনের সময় দেখলাম ওই লোকটা সাইকেল চালাই যাইতেছে। কই যাইতেছিল? জোর পুকুরের দিকে যাইতে দেখলাম। নিচের ঠোঁট কামড়ে ধরল আতর। জোর পুকুর মানে জমিদার বাড়ি। ওই সাংবাদিক তাহলে মুস্কান সাবিরির বাড়িতে গেছে, কিন্তু কিভাবে যাবে? সে নিশ্চিত গেটের কাছে গিয়ে বলবে না আমি একজন সাংবাদিক, মুস্কান জাবিরির সাথে দেখা করতে চাই। যদি সেটা করার চিন্তাও করে, এত রাতে নিশ্চয়ই করবে না। কি ভাবতেছ? রহমান মিয়ার প্রশ্নে মাথা দোলালো সে। না, কিছু না। বাড়িতে যাওয়ার আগে আরও কিছু আত্মীয় স্বজনের খবরটা দিয়ে যাই। মরার খবর যত বেশি মানুষের জানানো যায় তত বেশি নাকি, বুঝলা? মাথা নেড়ে সায় দিল ইনফরমার। যাও তাহলে নাকি কামাই করো গিয়া। রহমান মিয়া আর কোনো কথা না বলে চলে গেল। ফাঁকা রাস্তায় ঘোরের মধ্যে হাঁটতে লাগলো আতর। তাহলে এ কারণেই হোটেলের ম্যানেজারের কাছ থেকে সাইকেলটা নিয়ে বেরিয়েছে সাংবাদিক। এটা আরও আগেই তার বোঝা উচিত ছিল। ওই লোক একটা কাজেই সুন্দরপুরে এসেছে, মুস্কান জাবিরির ব্যাপারে খোঁজ খবর নেয়া। সুতরাং সে যদি কোনো কারণে কোথাও গিয়ে থাকে তবে সেটা ওই মহিলার ব্যাপারেই হবে। আর কিছু না ভেবে হাঁটার গতি বাড়িয়ে দিল সে। শীতের রাত যত বাড়ে ততই বাড়ে কুয়াশার তেজ। রাতের সময়টাতে ভারী কুয়াশা পড়ছে। আতরের গায়ে পাতলা একটা সোয়েটার। দুই হাত বুকের কাছে ভাঁজ করে শীতের প্রকোপ থেকে রক্ষা পাবার চেষ্টা করল। পায়ের স্যান্ডেল ভেদ করে শীতের হিম বাতাস ঢুকে পড়ছে। তার চেয়ে বেশি ঢুকে পড়ছে লুঙ্গি দিয়ে। দ্রুত গতিতে হেঁটে কয়েক মিনিটের মধ্যেই রবীন্দ্রনাথের সামনে চলে এলো। হোটেলটা বন্ধ থাকলেও জলজলে সাইনবোর্ডে বিরাট আর ফিরিক্কি নামটা নির্জন মহাসড়কের পাশে প্রকটভাবে ফুটে উঠছে বারবার। সেদিকে তাচ্ছিল্য ভরে চেয়ে একদলা থুথু ফেলল আতর। রবীন্দ্রনাথকে অতিক্রম করে মহাসড়ক থেকে নেমে গেল ছোট্ট রাস্তায়। এই রাস্তাটা চলে গেছে জমিদার বাড়ির দিকে। তার আশঙ্কা সাংবাদিক এই ডাইনির বাড়িতে গিয়ে বিপদে পড়েছে। ফালুর ঘরে যা দেখেছে তা তো মামুলি কিছু নয়। এরকম একটা ছেলে যে কিনা কবর থেকে লাশ তুলে নিজের ঘরে খাটের নিচে রেখে দেয়, তার সাথে মুস্কান জাবিরির যে সম্পর্কই থাকুক সেটা নিশ্চয়ই ভালো কিছু নয়। আতর আরও মনে হলো জমিদার বাড়িতে তার ঢোকার কাহিনীটা বলার পরপরই হয়তো সাংবাদিক এরকম সাহস দেখানোর কথা চিন্তা করেছে। গোর্খদক ফালু কেন ওই মহিলার বাড়িতে ঢুকলো সেটা হয়তো খতিয়ে দেখার জন্যই তার মতোই দেয়াল টপকে ঢুকে পড়েছে জমিদার বাড়িতে। কিন্তু শহরের লোকটার কোনো ধারণাই নেই ওই ডাইনি কতটা ভয়ঙ্কর। জমিদার বাড়ির সামনে এসে দূর থেকে মেন গেটের দিকে তাকালো। সে জানে না বোবা দারোয়ান গেটের পেছনে আছে কিনা। দেয়াল টপকে জমিদার বাড়ির ভেতরে ঢোকার কোনো ইচ্ছা তার নেই। সে শুধু দেখতে চায় ভেতরের অবস্থাটা। দেয়াল বেয়ে উঠে বাড়ির ভেতরটা দেখবে বলে বাম দিকে সীমানা প্রাচীর ধরে কিছুটা এগিয়ে এলো। এর আগে যেখান দিয়ে উঠেছিল সেখানে আসতেই কিছু একটা চোখে পড়ল তার। আবছা আবছা দেখতে পাচ্ছে, কিন্তু বুঝতে একটু অসুবিধা হলো না জিনিসটা কি। সানমনের ম্যানেজারের সাইকেলটা সীমানা প্রাচীরে হেলান দিয়ে রাখা আছে। এরকম জায়গায় সাইকেলটা রাখা একটাই মানে ওই সাংবাদিক ঠিক এখান দিয়ে দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। হালা সাংবাদিক করছে এটা কি? বিস্ময় লাগা ভয়ের সাথে সফা দেখতে পাচ্ছে কুৎসিত কিছু প্রাণী কাঁটাতারের বেড়ার ওপাশে ছিপছিপে পানিতে নড়াচড়া করছে। প্রাণীগুলোর আকার বেশি বড় নয়, সম্ভবত শিশু অবস্থায় আছে এখন, কিন্তু ওদের মা বাবারা নিশ্চয়ই জলাশয়ের মধ্যেই ঘোরাফেরা করছে। সফার মাথায় ঢুকছে না এসব ভয়ঙ্কর প্রাণী এখানে কেন। এদের তো এখানে থাকার কথা নয়। সেও গ্রামের ছেলে, 15-16 বছর বয়স পর্যন্ত গ্রামেই থেকেছে।
এসএসসি পাশ করে ঢাকা শহরে চলে গেলেও গ্রামের সাথে তার সম্পর্ক এখনো অটুট। সুযোগ পেলেই গ্রামে চলে যায়, নদীতে পুকুরে সাঁতার কাটে। কই, কখনো তো এরকম জিনিস দেখেনি। আতর বলেছিল মুস্কান জাবিরি মাছ চাষ করে, শাকসবজি আবাদ করে, এমনকি গরুর খামারও দিয়েছে, কিন্তু এই জিনিসের কথা বলেনি। আবারও বুঝতে পারল ইনফর্মার কতটা অজ্ঞ এই রহস্যময় মহিলার ব্যাপারে। এর কারণটাও সে ধরতে পারল, মুস্কান জুবিরির সাথে এখানকার সব হোমরা চোমরাদের খাতির। মহিলার ব্যাপারে নাক গলানোর সাহস কেউ রাখে না। আতর আলী ভেবে দেখেছে এসব ব্যাপারে আগ্রহ দেখিয়ে কোনো লাভ নেই, বরং ক্ষতির সম্ভাবনাই বেশি। এখন কিছু টাকা কামাই করার ধান্দা পেয়েছে বলে তাকে সাহায্য করছে মহিলার ব্যাপার খোঁজ খবর নিতে। মাত্র 10-12 গজ দূরে কুৎসিত প্রাণীগুলো ছিপছিপে পানিতে দাপাদাপি করলেও সফা ওগুলোকে নিয়ে ভয় পাচ্ছে না। তার কারণ, কাঁটাতারের বেড়ার জন্য ওরা তার কাছে ঘেঁষতে পারবে না। তবে তার ভয় হচ্ছে অন্য কারণে। এখান থেকে বের হবার রাস্তাটা কোথায় বুঝতে পারছে না। ক্ষয়ষ্ণু চাঁদ হেলে পড়েছে আকাশে। চারপাশে আবারও নজর দিল সে। তার ধারণা মহাসড়কটি এই বাড়ির দক্ষিণ দিকে। সড়ক আর বাড়ির মাঝখানে বিস্তীর্ণ ক্ষেতসহ কিছু নিচু জমি আছে। বাড়ির সীমানা প্রাচীরের দক্ষিণ দিকেও জলাশয় দেখেছে সে। পূব দিকের জলাশয়ের সাথে দক্ষিণ দিকের জলাশয়ের সংযোগ আছে কি, সে নিশ্চিত হতে পারছে না। নিশ্চিত জানা থাকলে ওদিক দিয়ে বের হবার চেষ্টা করত। তার কেন জানি মনে হচ্ছে জমিদার বাড়িটার 3 দিক দিয়েই অশ্বক্ষুর আকৃতির জলাশয় ঘিরে রেখেছে, অনেকটা প্রাচীনকালের দুর্গের মতো। দিল্লির লালকেল্লার 3 দিকে এরকম পরীক্ষা খনন করা আছে। মুঘল জামানায় এইসব পরীক্ষা তুল্য জলাশয়ে দানবাকৃতির কুমির ঘুরে বেড়াত, একটা প্রাকৃতিক নিরাপত্তা বর্ম। জমিদার অলোক বসুর বাড়িটিও ঠিক সেভাবে নিরাপদ করে রাখা হয়েছে। তবে সফার বিশ্বাস হচ্ছে না এটা জমিদার অলোকনাথ কিংবা তার বাপ দাদাদের কাজ। তার দৃঢ় বিশ্বাস রহস্যময় মুস্কান জাবিরি বাড়ির 3 দিকে ঘিরে থাকা জলাশয়ে কুমির চাষ শুরু করেছে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা গড়ে তোলার জন্য। হয়তো বাড়িটির চারপাশে নিচু ভূমি কিংবা জলাশয় ছিল আগে থেকেই, মহিলা ওটা সদ্ব্যবহার করেছে মাত্র। ভালো করে তাকালো চারপাশে। পশ্চিম দিক বাদে জোরপুকুরের 3 দিকে উঁচু ডিবি দিয়ে ঘেরা। গ্রামের ছেলে হিসেবে সফা জানে এটা করা হয় বন্যার হাত থেকে পুকুরকে রক্ষা করার জন্য। বিশেষ করে নিচু জমি যেখানে বন্যার পানিতে তলিয়ে যায়, সেখানকার পুকুরের চারপাশে এভাবে উঁচু ডিবি দিয়ে সুরক্ষিত করা হয়। জমিদার বাড়িটি বেশ উঁচুতে বানানো হয়েছে বলে জোরপুকুরের পশ্চিম দিকটায় ডিবি দেওয়ার দরকার পড়েনি। পুকুর পাড়ের 3 দিকেই সারি সারি নারিকেল, সুপারি সহ আরও অসংখ্য গাছে ঘেরা। সফা পুকুর পাড়ের ঢিবির নিচ দিয়ে এগুতে লাগলো। তার বাম দিকে সমান্তরালে কাঁটাতারের বেড়া চলে গেছে। ওপাশের প্রাণীগুলো এখনও দাপাদাপি করছে অল্প পানিতে। পুকুরের দক্ষিণ দিকটা ঘন গাছপালায় পরিপূর্ণ। ঝোপের সংখ্যাও বেশি। দেখে মনে হচ্ছে এই অংশটা পরিত্যক্ত কোনো জায়গা। অন্ধকারে দেখতে পেল কালচে একটা ঢিবি পুকুর পাড় থেকে দক্ষিণ দিকে হেলে আছে। খুব কাছে যেতেই চোখে পড়ল গাছগাছালির ফাঁকে ভগ্ন প্রায় একটা দালান। ভালো করে তাকালো সে, বুঝতে পারল একটা পুরানো মন্দির। এটা তার আগেই বোঝা উচিত ছিল। এরকম জমিদার অবশ্যই বাড়ির চৌহদ্দির মধ্যে মন্দির বানাবে। এরাও তাই করেছে। তবে দীর্ঘদিন অযত্নে থেকে মন্দিরটা এখন ভগ্নস্তূপ ছাড়া আর কিছু না। সেই ভগ্নস্তূপের চারপাশে বেড়ে উঠেছে আগাছা, ঝোপঝাড়, এমনকি বড় বড় গাছগাছালি। যুদ্ধের পর জমিদারের সব সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার কারণে মন্দিরটা আর ব্যবহার করা হয়নি সম্ভবত। আর মুস্কান জুবেরি কয়েক বছর আগে বাড়িটা রেস্টুরেন্ট করলেও মন্দিরে কিছু করেনি। যে মন্দিরে নিয়মিত প্রার্থনা করা হবে না, সেটা অচিরেই বেহাল দশায় পরিণত হবে। ভগ্নস্তূপটার সামনে শুধু ঝোপঝাড়ি গজায়নি, বড় বড় গাছপালা জন্মে প্রায় ঢেকে রেখেছে স্থানটি। মাথার উপর ঝুঁকে আসা গাছের ডালপালা আর ঝোপঝাড় সরিয়ে
ভগ্নপ্রায় মন্দিরের ভেতরে ঢুকে পড়ল সে। সাপখোপের ভয় করছে না, শীতকাল বলে। এ সময় এইসব জঘন্য আর বিপজ্জনক প্রাণীরা শীত নিদ্রায় থাকে। একটা শিব মন্দির, আকারে বেশ ছোট, ফলার মতো তীক্ষ্ণ চূড়াটা ভেঙে যাওয়ায় চেনা যাচ্ছে না। ভেতরের ছোট কক্ষটি আগাছা আর মাটিতে পরিপূর্ণ। স্থাপনাটির একপাশ দিয়ে সাবধানে পা ফেলে ফেলে সফা চলে এলো বিপরীত দিকে। হতাশ হয়ে দেখতে পেল এটাই আসলে মন্দিরের সম্মুখ ভাগ, আর তার সামনে জলাশয়। নিচু এই জলাশয় চলে গেছে ডানে বামে আর সামনের দিকে। মন্দিরের সামনের দিকে জলাশয়টি কচুরিপানায় পরিপূর্ণ। খালি চোখে দেখতে পাচ্ছে না পুকুরের পূব দিকের জলাশয়ের সাথে এটা মিশে গেছে কিনা। খুট করে শব্দ হতেই চমকে উঠল সে। ওই কুমিরের বাচ্চাগুলো না তো? জলাশয়টি যদি বিচ্ছিন্ন না থাকে তাহলে কুমিরগুলো এখানে চলে আসতে পারে যে কোনো সময়। দ্রুত ভগ্ন মন্দির থেকে বের হবার জন্য যেই না ঘুরে দাঁড়িয়েছে অমনি সফার গায়ে কাঁটা দিয়ে উঠল। সামনের ঝোপের মধ্য থেকে একজোড়া জলজলে চোখ চেয়ে আছে তার দিকে। অধ্যায় 15। আতর আলী সাইকেলের সিটের উপর থেকে নেমে পড়েছে দ্রুত। এখন দেয়ালের নিচে বসে আছে ঘাপটি মেরে। একটু আগে দেয়ালের উপর দিয়ে দেখেছিল বাড়িটা কেমন শুনশান। মানুষজন আছে বলে মনে হয় না, কারো কোনো সাড়া শব্দ নেই। শুধু দোতলার একটি ঘর থেকে মৃদু লালচে আলো দেখা যাচ্ছে। তবে দারোয়ান ইয়াকুবকে গেটের কাছে না দেখে সে বুঝে গিয়েছিল ওই বোবা নিশ্চয়ই লীলা খেলায় মশগুল। তার তো গেটের পাশেই থাকার কথা। রাতের এ সময় এখানে না থাকার একটাই মানে, কাজের মেয়েটাকে নিয়ে ওসব শুরু করে দিয়েছে। দৃশ্যটা কল্পনা করে সুরসুরি পেল না আতর, বরং ঈর্ষায় আক্রান্ত হলো। দেয়াল টপকানোর কথা ভাবলেও দ্বিধায় পড়ে গিয়েছিল। স্বল্প পরিচিত কারোর জন্য এত বড় ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। নূরে সফা নামের সাংবাদিক তার কাছ থেকে সব শোনার পর জেনে শুনে ওই বাড়িতে ঢুকে পড়েছে। তার যদি কিছু হয় এজন্য নিজেই দায়ী হবে। লোকটার কি হয়েছে সে সম্পর্কে অবশ্য বিন্দুমাত্র ধারণা করতে পারছে না আতর, তবে খারাপ কিছু হয়েছে বলেই মনে করে সে। তা না হলে অনেক আগেই এই বাড়ি থেকে বের হয়ে আসতো। সাইকেলের সিটের উপর দাঁড়িয়ে যখন এসব ভাবছিল তখনই দেখতে পায় দারোয়ান ছেলেটা বাড়ির পেছন থেকে বেরিয়ে আসছে, আর তার পেছনে ওই গোরখোদক ফালু। সঙ্গে সঙ্গে সাইকেলের উপর থেকে নেমে দেয়ালের পাশে চুপচাপ বসে পড়ল সে। এই বাড়িতে এতক্ষণ ধরে হারামজাদা কি করছে? তার চেয়েও বড় কথা, ফালু যদি এখানে এই বেটির বাড়িতে থেকে থাকে তাহলে কবরস্থানে তাকে কে ধাওয়া করলো? সত্যি বলতে আতর একটু ভয় পেয়ে গেল। ভূতপ্রেতের ব্যাপারে তার বিশ্বাস একটু অদ্ভুত রকমের, থাকলেও থাকবার পারে। জমিদার বাড়ির গেট খোলার শব্দ শুনতে পাচ্ছে সে। তার মনে হচ্ছে ফালু বুঝি এখনই চলে আসবে এখানে। সে যে এখানে লুকিয়ে আছে সেটা কেউ জানে না। তারপরও মনের মধ্যে এই ভয়টা কাজ করছে। ঢোক গিলল ইনফরমার। ফালুর ভারী পায়ের শব্দ শুনতে পাচ্ছে। সে কি এখানেই আসছে? আস্তে আস্তে ভারী পায়ের শব্দটা মিয়ে গেলে হাঁপ ছেড়ে বাঁচল। তার পকেটে ফোন আছে, 5-6 টাকার মতো ব্যালেন্সও আছে তাতে, কিন্তু সাংবাদিককে ফোন দিতে পারছে না। ওসির হাতে থাপ্পড় খাবার সময় ফোনটা তার হাতে ছিল, ছিটকে মাটিতে পড়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র ইনকামিং ফোন রিসিভ করতে পারে। টাউনের এক মোবাইল মেকানিককে দেখিয়েছিল। দুর্মুখ ছেলেটা বলেছে টাকা খরচ করে সস্তা ফোন ঠিক না করিয়ে নতুন একটা ফোন কিনলে ভালো হয়, কিন্তু নতুন ফোন কিনতে যে টাকা লাগবে সে টাকা কই? থানায় যেতে পারে না বলে ইনকাম অনেক কমে গেছে, নইলে এই কানা ফোন নিয়ে কে ঘুরে বেড়ায়? কি করবে বুঝতে না পেরে কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল আতর। গাঁজার নেশা পুরোপুরি কেটে গেছে। আরেকটা স্ট্রিক আছে পকেটে, ওটা ধরাবে কিনা বুঝতে পারল না। এমনকি এখান থেকে ফিরে যাবার সিদ্ধান্তও নিতে পারছে না সে। সাংবাদিক যদি ডাইনির বাড়িতে ঢুকে কোনো বিপদে পড়ে থাকে তাহলে তার কী বা করার আছে?
শুধু শুধু বাড়ির চারপাশে ঘুরঘুর করা ছাড়া। অবশেষে ঠিক করলো টাউনে ফিরে যাবে। এখানে সাইকেলটা এভাবে পড়ে থাকলে চোর বাটপারের খপ্পরে পড়ে যেতে পারে। তার চেয়ে ভালো হবে ওটা নিয়েই ফিরে যাওয়া। তাহলে টাউনে যেমন হেঁটে যেতে হবে না, তেমনি বেচারা ম্যানেজারেরও একটা সম্পত্তি রক্ষা পাবে। সাইকেলের হ্যান্ডেলটা যেই না ধরতে যাবে, অমনি একটা কথা মনে পড়ে গেল তার। সাইকেলটা রেখে পকেটে হাত ঢোকালো সে। সফা প্রথমে ভেবেছিল ইনফর্মার আতর যেরকম জলজলে চোখ দেখেছিল, এ বেতে ঢু মেরে সেও বুঝে ঠিক একই জিনিসের দেখা পেতে যাচ্ছে। কিন্তু না, তাকে কয়েক সেকেন্ডের দম বন্ধ করা উত্তেজনা থেকে মুক্তি দিল চোখ দুটির মালিক নিজেই। লেজ গুটিয়ে হারামজাদা পালিয়ে গেল। হাফ ছেড়ে বাঁচল সে। সম্ভবত একটা শিয়াল ভগ্নপ্রায় মন্দিরে বাসা বেঁধেছে। পুকুর পাড়ে চলে এলো আবার। এখান থেকে বের হওয়াটা তার জন্য যে খুবই কঠিন তা নয়। পকেটে মোবাইল ফোন আছে, বেশি সমস্যা হলে বাধ্য হয়ে ওইটাই ব্যবহার করতে হবে। কিন্তু তাতে করে সফার চিন্তার ব্যাঘাত ঘটিয়ে তার ফোনটা ভাইব্রেট করে উঠল। এখানে ঢোকার আগেই রিংটোন অফ করে ভাইব্রেট মোডে দিয়েছিল। মন্দির থেকে একটু সরে নিচু হয়ে বসে পড়ল সে, পুকুরের ওপার থেকে কেউ যেন তাকে দেখতে না পায় সেজন্য। ডিসপ্লেতে কলার আইডি দেখে বিষম খেল। আতর আলী? এত রাতে সে কেন ফোন দেবে? তার নাম্বারই বা পেল কোথায়? যতদূর মনে পড়ে, ইনফর্মারকে সে তার ফোন নাম্বার দেয়নি। দ্রুত কলটা রিসিভ করতেই কণ্ঠটা ফিসফিসিয়ে বলে উঠল, আপনি কই? ঠিক আছেন তো? আপনি আমার নাম্বার পেলেন কোথায়? তার আগে কন, আপনি ওই বেটির বাড়িতে হামদাইছেননি? সফা খুবই অবাক হলো। আপনি কি করে জানলেন আমি এই... আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সফাকে মাঝপথে থামিয়ে দিল ইনফর্মার। আমি কেমনে জানলাম হেইটা জরুরি না। আগে কন, অহন কই আছেন? ঠিকঠাক আছেন তো? কথা বলার আগে ঢোক গিলে নিল সে। আমি তো জোরপুকুর পাড়ে, জমিদার বাড়ির ভেতরে আটকা পড়ে গেছি। কি? বিস্মিত আতর বলে উঠল, ওরা আপনার আটকাই রাখছে? আরে না, ধরা পড়িনি। আমি পুকুর পাড়ে ঢুকে পড়েছি, এখান থেকে বের হতে পারছি না। আপনার ওরা কেউ দেখে নাই? কেউ কিছু টের পায় নাই? ইনফর্মার খুবই অবাক। গভীর করে দম নিল সফা। অনেক ঘটনা আছে, সবই বলবো, তবে এখন না। আগে আমাকে এখান থেকে বের হতে হবে। আগে বলেন এখান থেকে কিভাবে বের হব? আমার ফোনে টাকা নাই, আপনি ফোন দেন। ওপাশ থেকে বলল আতর। ঠিক আছে, দিচ্ছি। কলটা কেটে দিয়ে ইনফর্মারের নাম্বারে ডায়াল করলো। রিং হতে রিসিভ করলো সে। আপনি তো ঢুকছেন দেয়াল টপকাইয়া, সাইকেলের উপরে উঠছে না? এবার বিস্মিত হলো সফা। এ লোক এটাও জানে? কিভাবে? অন্ত ওইখান দিয়ে বাইর হইতে পারবেন না। ফালু হারামজাদা একটু আগে বাইর হয়ে গেছে। বোবারে দেখলাম ঘেটে বসে আছে। আপনি কিভাবে দেখলেন? সফার কণ্ঠে বিস্ময় সরছেই না। আমি হন ওই সাইকেলের সামনেই আছি। একটু আগে দেয়ালের উপর দিয়ে বাড়ির ভিতরটা দেখছি। বলেন কি? কথাটা শুনে সফা নতুন করে মনোবল ফিরে পেল। আতর চুপ মেরে রইল কয়েক মুহূর্ত। হ্যালো, আছি তো, কন। এই বাড়ির অন্য কোনো দিক দিয়ে বের হবার রাস্তা নেই? আতর মনে করার চেষ্টা করলো। বর্তমান জমিদার বাড়ির ভেতরে কোথাও কি আছে সে জানে না। সেই ছোটবেলায় যখন বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়েছিল, তখন তারা বন্ধুরা মিলে মাঝে মধ্যে চোর পলান্তি খেলতো। সেই স্মৃতি থেকে যতটুকু জানে, বাড়ির ভেতরে জোর পুকুর আর তার 3 দিকে রয়েছে জলাশয়। বাইরে থেকে এখনও সেটা বোঝা যায়, তবে আগের মতো গেটটা খোলা থাকে না। কোনো ভাঙা দেয়ালও নেই যে ওখান দিয়ে বের হওয়া যাবে। মহিলা এই বাড়িটাকে শুধু মেরামতি করেনি, একেবারে দুর্গের মতো বানিয়ে ফেলেছে। আপনি সাঁতার জানেন? কয়েক মুহূর্ত পর জিজ্ঞেস করলো সে। জানি, কেন? পুকুরের দক্ষিণ দিকে যে ডোবাটা আছে, ওইটা সাঁতরে পার হইতে পারবেন না?
পানি কইলাম খুব বেশি নাই, কচুরি পানা দিয়ে ভইরে আছে। দীর্ঘশ্বাস ফেলল সফা। ইনফরমারকে কিভাবে খুলে বলে ওই ডোবাতে ভয়ঙ্কর সব প্রাণী ঘুরে বেড়াচ্ছে। ওইখান দিয়ে সাঁতরে যাওয়া যাবে না, অন্য কোনো উপায় আছে কিনা বলেন। কেন, ওইখান দিয়ে কি সমস্যা? অনেক সমস্যা আছে, ওখান দিয়ে আমি কেন, কেউই সাঁতরে পার হতে পারবে না। কোন কি? বোঝাই যাচ্ছে ইনফরমার অবাক হয়েছে কথাটা শুনে। আর কোনো উপায় নেই? একটু খাড়ান, ফিসফিসিয়ে বলল আতর। কি হয়েছে? চাপা কণ্ঠেই জানতে চাইল সফা। একটা গাড়ি এগিয়ে থামছে গেটের সামনে। কি? আটকে উঠল সফা। পুলিশ নাকি? হতে পারে। মহিলা নিজে কিছু না করে পুলিশ ডেকে এনেছে। এজন্যই কি তাকে বাড়ির মধ্যে পেয়েও কিছু করেনি মুস্কান জুবেরি? অধ্যায় 16। ফোনটা কানে চেপে রেখেই আতর দেয়ালের সাথে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির সামনে একটা গাড়ি এসে থেমেছে এইমাত্র। হেডলাইট দুটোর উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে আছে মেইন গেটের সামনের অংশ। দারোয়ান গেটের তালা খুলে দিচ্ছে। একটু পরই ঘর ঘর শব্দ করে ভারী গেটটা খুলে গেল। আরে না, পুলিশ না। ফোনের অপর প্রান্তে থাকা সফাকে বলল সে। বেটির মালগাড়ি। কভার্ড ভ্যানটা এখনও হেডলাইটের আলো জ্বালিয়ে রেখেছে। মেইন গেটটা পুরোপুরি খুলে গেলে আস্তে করে ঢুকে পড়ল ওটা। গাড়ি ঢুকে যাবার পরও দারোয়ান গেটটা টেনে পুরোপুরি লাগালো না, একটু ফাঁক করে রাখলো। মালগাড়ি? ফোনে বলে উঠল সফা। হ, বেটির ওই গাড়িটা হোটেলের মালপত্র টানে। আতরের চোখ মেইন গেট থেকে সরছে না। একটু দূর থেকে দেখলেও সে বুঝতে পারল গেটটা পুরোপুরি বন্ধ করা হয়নি। ওই গেটটা কইলাম খোলা আছে, এখন আপনি চান্স নিবার পারেন। অপর প্রান্তে সফা অবাক হলো। গেট খোলা আছে কেন? গাড়িটা আবার বাইর হইব একটু পর। আতর এটা জানে। এর আগেও রাত্রেবেলা এখান দিয়ে যাতায়াতের সময় দেখেছে এই গাড়িটা বাড়ি থেকে বের হচ্ছে। কৌতূহলী হয়ে সে পরদিনই মুস্কান জুবেরির হোটেলের এক বাবুর্চির কাছে জানতে চেয়েছিল। ওই লোকটার সাথে বেশ ভালো খাতির ছিল তার। গত বছর সে হোটেলের চাকরি ছেড়ে টাউনের শেষ মাথায় নিজে একটা হোটেল দিয়ে বসে, কিন্তু ডাইনির মতো সুস্বাদু আর জাদুকরি খাবার বানাতে পারেনি। সেই লোক আতরকে বলেছিল মাঝরাতে জমিদার বাড়ি থেকে পরের দিনের সমস্ত মাল মশলা আর কাঁচা খাবার নিয়ে আসা হয়। ওই গাড়িটা মালপত্র নিয়ে ধরেন 15-20 মিনিটের মধ্যে বাইর হইয়া যাইব। ফোনের অপর প্রান্ত থেকে কোনো কথা ভেসে এলো না। সম্ভবত সাংবাদিক ভাবছে মালপত্র নিয়ে গাড়িটা চলে গেলেই বা কি। আপনি চান্সে বাড়ি থেকে বাইর হইয়া যান। আতর তার কথা শেষ করল। কিভাবে? আমি দেয়ালের উপরে উঠে আপনার ডাইরেকশন দিমু, কেডায় কমনে আছে কমু, আপনি ভাও বুঝিয়া বাইরেই যাইবেন, বুঝলেন? অপর প্রান্তে নূরে সফা কতটা বুঝতে পারল কে জানে। হ্যালো, বুঝছেন? সাংবাদিক চুপ মেরে আছে বলে তাড়া দিল সে। হ্যাঁ হ্যাঁ আছি, তড়িগড়ি করে বলল সফা। কিন্তু ওই মহিলা আর কাজের মেয়েটা, ওরা তো দেখে ফেলতে পারে। আপনি না কইলেন হ্যাঁ আপনারা দেখছে? আতরের মোক্ষম প্রশ্নে কয়েক মুহূর্তের জন্য জব্দ হয়ে গেল সফা। হ্যাঁ মানে তা দেখেছে, কিন্তু তাইলে প্রবলেম কি? জলদি বাইর হয়ে যান। আমি সাইকেলের উপর উঠলাম, আপনি ভাও বুঝিয়া আগাইতে থাকেন। ঠিক আছে। আতর ফোনটা বুক পকেটে রেখে সাইকেলের সিটের উপর দাঁড়িয়ে পড়ল। দেয়ালের উপর দিয়ে তাকালো বাড়িটার ভেতরে। ফোনটা আবার ডান কানে চেপে ফিসফিসিয়ে বলে যেতে লাগলো সফাকে। গাড়িটা কইলাম বাড়ির সামনের দিকে যে দরজা আছে ওইখানে রাখছে। ড্রাইভার নিয়ে 2 জন, একজন বাড়ির ভিতরে গেল, ড্রাইভার গাড়িতেই আছে। ওই বোবা ছেলেটা কোথায়? অপর প্রান্ত থেকে চাপা কণ্ঠে জানতে চাইল সফা। হে তো গেটে নাই, দেখাও যাইতেছে না। তীক্ষ্ণ চোখে বাড়িটার আশেপাশে তাকালো ইনফরমার। মনে লয় মালপত্র টানার কামে হাত লাগাইতেছে। কয়েক সেকেন্ড পরই তার কথার সত্যতা পাওয়া গেল। বোবা দারোয়ান আর অন্য একটা ছেলে 2 হাতে কিছু মালপত্র নিয়ে বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে।
কভার্ড ভ্যানটার পেছনের দরজা খোলাই আছে। ওরা দুজন হাতের মালপত্র গাড়ির ভেতরে রেখে আবার চলে গেল বাড়ির ভেতরে। এই পুরো ব্যাপারটা ফোনের মাধ্যমে সফাকে জানিয়ে দিল আতর। তাহলে বোবা ছেলেটা মালপত্র লোড করার কাজে ব্যস্ত? হ, সফার প্রশ্নে জবাব দিল সে। টাইম নষ্ট না করে আগাইতে শুরু করেন। হেরা হেগো কাম করতেছে, আপনি আপনার কাম করেন। ঠিক আছে। কানে ফোন চেপে রেখে বাড়িটার ভেতরে কড়া নজর রাখলো ইনফর্মার। কভার্ড ভ্যানের ড্রাইভার নিজের সিটে বসে আছে এখনো। বোবার অন্য লোকটা বাড়ির ভেতরে যাবার পর আর বের হয়ে আসেনি। আগান, তাড়া দিল আতর। একদম ক্লিয়ার আছে, বোবার হোটেলের পোলাটা ভিতরে ঢুকছে। ফোনের অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। হ্যালো, সাড়া নেই। কান থেকে ফোনটা সরিয়ে ডিসপ্লের দিকে তাকালো। নষ্ট ডিসপ্লে দেখে কিছুই বোঝা সম্ভব না। আবারও কানে লাগিয়ে শোনার চেষ্টা করলো সে। কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে না লাইনে কেউ আছে। চিন্তিত হয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল আতর। সাংবাদিক লাইন কেটে দিয়েছে? না, কেটে দেবার কথা না। হয়তো এমনিতেই লাইনটা কেটে গেছে। একটু পরে আবার ফোন করবে। কয়েক মিনিট চলে গেলেও তাকে ফোন করা হলো না। বোবার অন্য লোকটা এর মধ্যে দুবার মালপত্র লোড করে গেছে। সাইকেলের সিটের উপরে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে উঠল আতর। ঘটনা কি বুঝতে পারছে না। সাংবাদিক নিজের দরকারেই তার সাথে যোগাযোগ করার কথা, কিন্তু তার দিক থেকে কোনো সাড়াই নেই। বিরক্তির পাশাপাশি একটা খারাপ আশঙ্কাও জাগলো মনে। লোকটা বের হবার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল না তো? পুকুর পাড় থেকে দুই দেয়ালের মাঝখানের প্যাসেজটা দিয়ে আবারও মূল বাড়ির ভেতরে ঢুকে পড়ছে সফা। তার মেজাজ খারাপ। একটু আগে আতরের সাথে কথা বলার সময় মোবাইল ফোনটার চার্জ শেষ হয়ে গেছে। বিপদের সময় সব কিছুই বিরুদ্ধে চলে যায়। নইলে ফোনটা ঠিক এ সময় কেন এরকম করবে? সফা অবশ্য জানে ভুলটা তারই হয়েছে। খুব একটা চার্জ না দিয়েই হোটেল থেকে বের হয়ে গিয়েছিল। তখন তো আর বুঝতে পারেনি এভাবে এখানে এতক্ষণ আটকে থাকবে। যাই হোক, এই ইনফর্মার নিশ্চয়ই ৭-৫ ভেবে যাচ্ছে, কিন্তু এ মুহূর্তে এসব নিয়ে মাথা ঘামানোর অবকাশ নেই। তাকে এখন দ্রুত এই বাড়ি থেকে বের হতে হবে। সতর্ক পদক্ষেপে বাড়িটার পেছনের বাগান পেরিয়ে গেল সে। তাকে কেউ দেখে ফেললে কি হবে তা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। ওরা যা দেখার ইতিমধ্যে দেখে ফেলেছে, যা বোঝার তাও বুঝে নিয়েছে। বাড়ির পেছনে পাকা আঙিনাটার পাশ দিয়ে যাবার সময় দেখতে পেল দোতলার একটা ঘরে বাতি জ্বলছে। ফোনটা চালু থাকলে বুঝতে পারত দারোয়ান আর অন্য লোকজনের অবস্থা কোথায়। ঝুলন্ত প্যাসেজটার নিচ দিয়ে বাড়ির সামনের অংশে আসতেই বাম দিকে তাকিয়ে দেখতে পেল কভার্ড ভ্যানটা দাঁড়িয়ে আছে মূল ভবনের সদর দরজার সামনে। ভ্যানের পেছনের দরজা খোলা, ভেতরে কিছু মালপত্রও চোখে পড়ছে। সীমানা প্রাচীরের যেখান দিয়ে সে ঢুকেছিল সেদিকে তাকালো। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। একটা বড় গাছের ডালপালা ঝুঁকে আছে দেয়ালের দুদিকে। আতর আলী যদি ওখানে থেকে থাকে তাহলে সম্ভবত তাকে দেখতে পাবে। সে হাত নাড়লেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আতর সম্ভবত দেয়াল থেকে নেমে গেছে। তার ফোন কেটে যাবার পর ইনফর্মার নিশ্চয়ই বেশিক্ষণ অপেক্ষা করেনি। এমনটি যখন ভেবেছে ঠিক তখনই দেখতে পেল দেয়ালের উপর একটি ঝুলন্ত ডাল নড়ে উঠছে। বুঝতে পারল সফা। ইনফর্মারের কাণ্ডজ্ঞান বেশ ভালো। সাহস করে এক পায়ে এগিয়ে গেল সে। এখন সে পুরোপুরি উন্মুক্ত। বাড়ির ভেতর থেকে কেউ বেরিয়ে এলে তাকে দেখে ফেলতে পারে। তারপর ঝুঁকি নিল, গভীর করে দম নিল। কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেল মেইন গেটের দিকে। গেটের কাছে চলে আসতেই হাঁপ ছেড়ে বাঁচল। গেটটা আধ ভেজানো। যেটুকু ফাঁক আছে তার মধ্য দিয়ে অনায়াসে বের হয়ে যেতে পারবে। নূরে সফা যেই না গেট দিয়ে বের হতে যাবে অমনি শুনতে পেল চিৎকারটা। ওই কে? অধ্যায় ১৭। মাঝরাত। চারপাশে বেশ অন্ধকার। তার উপর গ্রামের এবড়ো-খেবড়ো পথ। সেই পথ দিয়ে প্রাণপণ দৌড়াতে গিয়ে সফার অবস্থা কাহিল হয়ে গেল।
জমিদার বাড়ির মেইন গেট থেকে এক দৌড়ে মহাসড়কে চলে আসাটা চারটিখানি কথা নয়। তাকে উদ্দেশ্য করে চিৎকারটা দিতেই সে আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। পেছনে কে ধাওয়া দিল সেদিকেও খেয়াল করেনি। ভোঁদড় বলতে যা বোঝায় সে তাই করেছে। জমিদার বাড়ি থেকে অনেক দূরে আসার পর খানিকক্ষণের জন্য পেছনে ফিরে তাকিয়েছিল। কাউকে দেখেনি। দৌড়ানোর সময়ও তার মনে হয়েছিল কেউ তার পিছু নেবে না। এতক্ষণের অভিজ্ঞতায় বুঝে গেছে এই বাড়ির লোকজন স্বাভাবিক আচরণ করে না। সবাই যা করে এরা করে তার ঠিক উল্টোটা। নিজের বাড়িতে অনাহত একজনকে আবিষ্কার করার পর কেউ এরকম অদ্ভুত আচরণ করে, অবিশ্বাস্য। সড়কের উপরে এসে থামল সে। দম ফুরিয়ে হাঁপাচ্ছে। হাঁটুর উপরে দুহাত রেখে উপুর হয়ে দম নিতে লাগলো। ইচ্ছে করছে কালো পিচের রাস্তায় বসে পড়তে। বহু কষ্টে বুকের লাফানোটা স্বাভাবিক করতে পারল। টের পেল পা দুটো কেমন আড়ষ্ট হয়ে গেছে। তার পায়ের মাংসপেশিগুলো এরকম ভো দৌড়ের জন্য মোটেও অভ্যস্ত নয়। বিগত 5 বছরে এরকম দৌড়াতে হয়েছে বলে মনে করতে পারল না। সড়কের দিকে তাকালো, একেবারে ভুতুড়ে। মানুষজন তো দূরের কথা, রিক্সা ভ্যানও দেখতে পাচ্ছে না। এখন তাকে 2 মাইল হেঁটে হোটেলে ফিরে যেতে হবে ভাবতে গা গুলিয়ে উঠল। টুংটং শব্দ শুনে পেছনে ফিরে তাকালো সে। সড়ক থেকে নেমে যাওয়া কাঁচা রাস্তাটা দিয়ে একটা সাইকেল আসছে তার দিকে। সোজা হয়ে দাঁড়ালো সফা, হাঁপ ছেড়ে বাঁচল। এক দৌড়েই হেনাইয়ে পড়ছেন? সাইকেলটা তার পাশে থামিয়ে বলল আতর। ওই ড্রাইভার তো গেটের বাইরেই যায় নাই। ওটা ড্রাইভার ছিল? হ। আতর সাইকেল থেকে নেমে পড়ল। সফা কিছু বলতে গিয়ে থেমে গেল। বহু দূরে দেখতে পেল জমিদার বাড়ির দিক থেকে এগিয়ে আসছে একজোড়া হেডলাইট, কভার্ড ভ্যানটা। আতরও দেখতে পেল। চলেন, গাড়িটা আহনের আগে ফুটতে পড়ি। আপনি ডাবল চালাতে পারেন? পারুম। ইনফর্মার সাইকেলের সিটে বসতেই তার সামনে রডের উপর বসে পড়ল সফা। সমস্যা নাই, প্যাডেল মারার আগে বলল। গাড়িটা আমাকে পিছে লাগবো না, ওইটা হোটেলে যাইব। তাদের সাইকেলটা মহাসড়কের উপর দিয়ে নিঃশব্দে এগিয়ে যেতে লাগলো। সফা পেছনে ফিরে দেখতে পেল কভার্ড ভ্যানটা এখনো সড়কে উঠে আসেনি। রবীন্দ্রনাথকে অতিক্রম করার সময় আলতো করে হাঁফ ছাড়ল সে। রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে গভীর ভাবনায় ডুবে আছে মুস্কান জুবেরি। মাঝরাত। সুন্দরপুর ঘুমিয়ে পড়েছে অনেক আগে। এমনিতে এখানকার লোকজন 9টা-10টার পরেই ঘুমিয়ে পড়ে। শীতের রাতে এই সময়টা একটু এগিয়েই আসে। গত কয়েক বছর ধরে এখানে থাকলেও দেরি করে ঘুমানোর অভ্যাস তার যায়নি। তবে আজ আরো বেশি দেরি করে ঘুমাবে। এর কারণ একটা চিন্তা মাথায় গেড়ে বসেছে। তার বাড়িতে অনাহূতভাবে একজন ঢুকে পড়েছিল আজ। এমন নয় যে এরকম ঘটনায় প্রথম ঘটল। সুন্দরপুরে তার আগমনের পর থেকে 4-5 বার এমন ঘটনা ঘটেছে, আর প্রতিবারই সে মোকাবেলা করেছে ভিন্নভাবে। এর ফলে কাজও হয়েছে দারুণ। ওই লোকগুলো আর এই বাড়ির চৌহদ্দির মধ্যে ঢোকার সাহস করেনি। ওরা সবাই ছিল গ্রামের কৌতূহলী মানুষ, যাদের কাছে তার মতো একজন মেয়ে মানুষ স্বাভাবিক কারণেই আগ্রহের বিষয় হয়ে ওঠে। কিন্তু আজকের লোকটা সেরকম কেউ নয়। এ ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত। লোকটাকে সে আগেই দেখেছে রবীন্দ্রনাথে। মানুষের কৌতূহলী দৃষ্টি তার চোখ এড়ায় না। এক ঝলক লোকটার চোখ দেখেই সে বুঝে গিয়েছিল নিছক খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সে আসেনি। এখন প্রমাণ হলো তার ধারণাই ঠিক। সত্যি বলতে এরকম ঘটনার জন্য মানসিকভাবে প্রস্তুতি ছিল। লোকটাকে নিজের হাতের মুঠোয় পেয়েও সে তার মতো করেই সামলেছে। কিন্তু একটা ব্যাপার অস্বস্তি তৈরি করছে তার মধ্যে। লোকটা কে সে জানে না। এমনকি সে নিশ্চিত হতে পারছে না তার কী উদ্দেশ্য। অবশ্য কয়েক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল ওই আসাদুল্লাহ বুঝি তার শয়তানি শুরু করেছে। সে তো ইনিয়ে বিনিয়ে বলেছেই তাকে অসন্তুষ্ট করে সুন্দরপুরে কেউ স্বস্তিতে থাকতে পারে না।
কিন্তু এখন সে নিশ্চিত ঘটনা অন্য কিছু। তার অদ্ভুত আর স্বনামধন্য খ্যাত রেস্টুরেন্টের ব্যাপারে অনেকেই আগ্রহী। তার তৈরি করা রেসিপিগুলোর গোমর নিয়েও অনেকে কৌতূহলী। কিন্তু এই লোকটাকে সেরকম কিছু বলে মনে হচ্ছে না। খাবারের প্রতি এর তেমন আগ্রহ নেই। গভীর করে নিঃশ্বাস নিল। আগামীকালের মধ্যে লোকটার পরিচয় আর উদ্দেশ্য জানতে হবে তাকে। বিপদের গন্ধ পাচ্ছে সে। রকিং চেয়ারের পাশে কফির টেবিলের দিকে হাত বাড়ালো। মোবাইল ফোনটা তুলে নিয়ে একটু দ্বিধায় পড়ে গেল যেন। তবে সেটা কয়েক মুহূর্তের জন্য। অবশেষে একটা নাম্বারে ডায়াল করলো। চতুর্থ পর্ব এরই ভিতর দিয়ে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আমাদের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।